ইরান হিজবুল্লাহর সমন্বিত হামলায় ভেঙে পড়ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের আঘাতে কাঁপছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আল-কুদস দিবসে ইরানের নজিরবিহীন প্রতিরোধ। ইরাকে আমেরিকার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত। মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ইরান ও হিজবুল্লাহর সমন্বিত হামলায় নাজেহাল ইসরায়েল। শুক্রবার দেশটির গ্যালিলি ও জার্জিরে মিসাইল ও রকেট হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব হামলায় দিন দিন ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ভঙ্গুর হয়ে উঠছে। তেল আবিবের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছে ইরানের গুচ্ছ বিস্ফোরকের হামলা। ইসরায়েলের গ্যালিলিতে রকেট হামলায় আহত হয়েছেন অন্তত ৮০ জন। দেশটির স্থানীয় গণমাধ্যম চ্যানেল 12 জানাচ্ছে, হাইফা শহরের কাছে কিরায়েত টিভনেও মিসাইল আঘাত এনেছে। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলের জার্জিরে মিসাইল হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল জুড়ে ২,৯৭৫ জন আহত হয়েছেন। ১৪ দিনের সংঘাতে এরই মধ্যে ইসরায়েলে ১২ থেকে ২০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের চলমান জরুরি অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, কর্মক্ষেত্র ও ভ্রমণ বিধিনিষেধে সপ্তাহে গড়ে ৩ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলা সংক্রান্ত ক্ষয়ক্ষতির তথ্য ও ছবি প্রকাশে ব্যাপক কড়াকড়ি জারি ও শাস্তির বিধান চালু রয়েছে। এরপরও দিন দিন দেশটিতে হামলার ভয়াবহতার তথ্য সামনে আসতে শুরু করেছে। ড্রোন ও মিসাইল হামলায় ৯,০০০-এর বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ৬,৫০০ ভবন, ১,৫০০ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়াও দক্ষিণাঞ্চলে পাওয়ার স্টেশন, হাইফাই বেজান তেল শোধনাগার, শিনবেদের কার্যালয়, তেল আবিবের স্টক এক্সচেঞ্জের মতো কৌশলগত স্থাপনায় হামলার তথ্য উঠে আসছে। সামরিক স্থাপনাগুলোতে হামলার তথ্য প্রকাশে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এর মধ্যে তেল আবিবে ৪,৬০০-র বেশি ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। উদ্বাস্ত হয়েছেন ১১,০০০ বাসিন্দা। ইসরায়েলে এবারের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইলে ক্লাস্টার বোমা ব্যবহারের দাবি করছে নেতানিয়াহুর সরকার। আঘাতের আগে ২০টির বেশি খণ্ডে বিভক্ত হয়ে ৭-৮ মাইল এলাকা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করছে এসব ক্ষেপণাস্ত্র। সিএনএনের প্রতিবেদন বলছে, ক্ষয়ক্ষতি বাড়ানো ছাড়াও ইসরায়েলে কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষাকে অকার্যকর করতেই ইরানের এই কৌশল। বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে থাকা খোররাম শহর মিসাইলের বিস্ফোরক ৮০টির বেশি খণ্ডে ভাগ হতে সক্ষম। কার্গো ওয়ারহেডের মাধ্যমে ইরান আরও বেশি মিসাইলে গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য ইরানের নতুন এই অস্ত্র এসেছে বড় চ্যালেঞ্জ হয়ে। সর্বাধুনিক প্রযুক্তি মিসাইল শনাক্ত করতে পারলেও খণ্ডিত বিস্ফোরক আটকাতে পারছে না সেগুলো। আয়রন ডোম ইরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ক্ষেপণাস্ত্র ছুড়লেও তার আগেই আকাশে বিস্ফোরকগুলো আলাদা হয়ে যায়। কম মিসাইল ব্যবহারে সর্বোচ্চ ক্ষতির কথা মাথায় রেখেই ইরান সেগুলো তৈরি করছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলে পাল্টা হামলা জোরদার করেছে ইরান ও হিজবুল্লাহ। শুক্রবার দেশটির মূল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তারা। শুধু ইসরায়েল নয়, তেহরানের আঘাতে কেঁপেছে ওমান, সৌদি আরব, কাতার, দুবাই, ইরাক ও তুর্কি। এদিকে ইরানে গত ২ সপ্তাহে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা করেছে আমেরিকা। শুক্রবার সকালেও তেহরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। রাত কিংবা দিন সতর্ক সাইরেন শুনে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ইসরায়েলিরা। ভূগর্ভস্থ বাংকারই তাদের শেষ ভরসা। তেল আবিবের বাসিন্দারা দিনের অর্ধেক সময় ইরানের হামলার ভয়ে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। শুরুতে ইরানের ছোট ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে না পারলেও এবার ইরানের ভারী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু সেনারা। শুক্রবার সকালে উত্তর ইসরায়েলে শতাধিক রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে অন্তত ৮০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩ শতাধিক বাড়িঘর। ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের বীরশেবার সামরিক ঘাঁটি লক্ষ্য করে।
ইরানের নিশানায় পরিণত হচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক আমেরিকান সামরিক ঘাঁটি। সৌদি আরব জানিয়েছে শুক্রবার তারা 56টি ড্রোন প্রতিহত করেছে। ওমানের একটি শিল্প এলাকায় ড্রোন বিধ্বস্ত হয়, এতে 2 বিদেশি নাগরিক নিহত হন। এছাড়া এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুবাইয়ে শুক্রবার সকালে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং সংবাদ সংস্থা এএফপির প্রতিনিধিরা বলছেন, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরানের 6000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলার মধ্যে ইরানের প্রায় 60টি জাহাজ এবং 30টি মাইন বসানো নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। শুক্রবার ভোরে পূর্ব তেহরানে বিমান হামলার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। ইরাকের কুর্দিস্তানে হামলায় ফ্রান্সের এক সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ইসরায়েলের আগ্রাসনে ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে। সামরিক হামলা আর প্রিয় নেতার মৃত্যুর দ্বিমুখী সংকটের মুখে তেহরানে যে ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা করেছিল পশ্চিমা বিশ্ব, তার চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। রমজানের শেষ শুক্রবার আল কুদস দিবসকে কেন্দ্র করে দেশ জুড়ে গড়ে উঠেছে এক নজিরবিহীন প্রতিরোধ। টানা 12 দিনের অবিরাম গোলাবর্ষণ আর সর্বোচ্চ নেতার মৃত্যু যে কোনো জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ইরান যে প্রতিরোধের দৃশ্য দেখালো তা হয়তো ওয়াশিংটন বা তেল আবিবের কল্পনার বাইরে। শুক্রবার আমেরিকা ইসরায়েলের হামলার মধ্যেই সবকিছু তুচ্ছ করে রাজপথে নেমে আসে লাখো মানুষ। মূলত শোককে শক্তিতে রূপান্তর আর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতেই এই পদযাত্রা। তাদের চোখে এখন প্রিয় নেতা হারানোর বদলার আগুন। প্রতিবছর রমজানের শেষ শুক্রবার বিশ্বজুড়ে পালিত হয় আল কুদস দিবস। ফিলিস্তিনের মুক্তির অঙ্গীকারে 1979 সালে ইমাম খোমেনির শুরু করা এই দিবসে এবার যোগ হয়েছে নতুন মাত্রা। হাড় কাঁপানো শীত আর বৃষ্টি উপেক্ষা করে তেহরানের 10টি প্রবেশপথ দিয়ে ইনকিলাব স্কোয়ারের দিকে এগোতে থাকে সব শ্রেণী পেশার মানুষ। রাজধানী ছাড়িয়ে খোররামাবাদ, মাশহাদ ও জাহেদানেও আজ তিল ধারণের জায়গা নেই। মানুষের হাতে ফিলিস্তিনের পতাকা আর নতুন নেতা মোজতবা খামেনির ছবি। এখানে এক বিস্ময়কর বৈপরীত্য দেখছে বিশ্ব। ইরানের গুটি কয়েক মিসাইল আর ড্রোনের ভয়ে ইসরায়েলের জনগণ এখন বাংকারে বন্দী। থমকে গেছে তাদের স্বাভাবিক জীবন। অথচ তার ঠিক উল্টো চিত্র তেহরানে। মুহুর্মুহু হামলার মধ্যেই রাজপথে লাখো মানুষ। তারা ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল এই স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে। পায়ে মারিয়ে আর আগুনে পুড়িয়ে দিচ্ছে শত্রু দেশের পতাকা। চলমান হামলার মধ্যেও তাদের অদম্য অবস্থানের জানান দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানে ক্ষমতার শূন্যতা তৈরি করার যে ছক কষা হয়েছিল, এই জনস্রোত তা ধূলিসাৎ করে দিয়েছে। মৃত্যু আর ধ্বংসের মাঝেও তাদের এই শক্ত অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে, আগ্রাসন বা শোক কোনো কিছুই এই জাতিকে বিচ্যুত করতে পারবে না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে যুদ্ধের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। একের পর এক বিমান হামলা চালিয়ে রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। তবে লেবানন সরকার বলছে হামলায় হতাহতদের সবাই সাধারণ মানুষ। লেবানন লক্ষ্য করে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দেশটির রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে আইডিএফ। এর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতে নতুন দফায় হামলার ঘোষণা দিয়ে শহরের জুকাক আল-ব্লাত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশনা দেয়। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিকাই আদ্রাই সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন, ওই এলাকায় হিজবুল্লাহর একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে ইসরায়েল। অবিলম্বে সেখান থেকে সাধারণ মানুষদের অন্যত্র সরে যেতে বলেন তিনি। এই ঘোষণার পরপরই স্থানীয় সময় বিকাল 5:30টার দিকে ওই অঞ্চলের একটি বহুতল ভবনে পরপর 2টি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই ভবনটি লেবানন সরকারের সদর দপ্তর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার দিবাগত রাতে দেশটির আরামুন মিউনিসিপ্যালিটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 5 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। এছাড়া বৈরুতের কর্নি সমুদ্র সৈকতের আশপাশের এলাকায় হামলায় অন্তত 12 জন নিহত ও 28 জন আহত হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। হামলার পরপরই সমুদ্র সৈকত ও এর আশপাশের এলাকায় লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। অন্যদিকে
লেবাননের হাসপাতালগুলোতে আহতদের স্রোত সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। আল নাজদা আল সাবিয়া হাসপাতালের পরিচালক মোনা আবু জাইদ জানান, হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দেওয়ার পর্যাপ্ত প্রস্তুতি থাকার পরও যুদ্ধের ভয়াবহতার কারণে হাসপাতালে আগত আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সবাইকে সময় মতো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। مجهز بالحرب قد ايه هي الكباسيتي تاعيته نحن يمكن بعد شهر ما يكون عندنا شيء 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল আমেরিকা যৌথ হামলার পর 2 মার্চ ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। সাথে সাথেই সেখানে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে আইডিএফ। ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 600 নিহত ও 8 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সেখানে আহত হয়েছে সহস্রাধিক। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকে আমেরিকার একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানটির বাকি 2 আরোহীর সন্ধান চলছে। ইরান KC-135 যুদ্ধ বিমানটি ধ্বংসের দাবি করলেও আমেরিকা তা অস্বীকার করছে। এক্সে দেয়া এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই দুর্ঘটনা কোনো শত্রু পক্ষের গুলিতে ঘটেনি। ঘটনার সময় সেখানে আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল। বৃহস্পতিবারের এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর 24 ঘন্টা পর তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেন্টকম। যুদ্ধের মাত্র 2 সপ্তাহে 4টি যুদ্ধ বিমান হারালো আমেরিকা। গত সপ্তাহে কুয়েতে একসাথে 3টি F-15 ধ্বংসের পর এবার ইরাকে রিফুয়েলিং বিমান KC-135 বিধ্বস্ত হলো। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার 2 ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলা, আগুন, বিস্ফোরণের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সাগরে জ্বলছে তেলের ট্যাঙ্কার। এর মধ্যেই ইরাকে আমেরিকার ফাইটার জেটের জ্বালানি সরবরাহকারী বিমান KC-135 বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে ইরাকের পশ্চিমাঞ্চলে যুদ্ধ বিমানটি বিধ্বস্তের কথা নিশ্চিত করা হয়। সাথে থাকা আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে বলেও জানানো হয়। সেন্টকম দাবি করছে, বিমান বিধ্বস্তের পেছনে শত্রুদের কোনো ভূমিকা নেই। এই নিয়ে যুদ্ধ শুরুর 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যে 4টি যুদ্ধ বিমান হারালো আমেরিকা। এর আগে কুয়েতে একই সাথে 3টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়। কুয়েতি বাহিনীর ভুল বোঝাবুঝিতেই সেই ঘটনা ঘটে বলেও দাবি করা হয় সে সময়। ইরাকে বিধ্বস্ত KC-135 60 বছরের বেশি সময় ধরে আমেরিকার বিমান বাহিনীতে ব্যবহার হয়ে আসছে। যুদ্ধে এর ব্যাপক ভূমিকা। শত্রুদের বিরুদ্ধে অভিযানে ফাইটার জেট ও বোমারু বিমানগুলোকে আকাশেই জ্বালানি সরবরাহ করে এটি। এছাড়াও কিছু KC-135 বিমান 37 জনের মতো যাত্রীও ধারণ করতে পারে। ইরান সীমান্ত থেকে কত দূরে ঘটনাটি ঘটেছে তাও স্পষ্ট নয়। এদিকে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনা ঘটেছে। সেন্টকমের দাবি, যুদ্ধের সাথে এই আগুনেরও কোনো সম্পর্ক নেই। লন্ড্রি এরিয়ায় শুরু হওয়া আগুনে 2 নাবিক আহত হয়েছেন বলে জানানো হয়। তবে বিমানবাহী রণতরীটির কার্যক্রম চালু আছে বলেও জানিয়েছে ওয়াশিংটন। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের 10 দিনে 8 সেনা নিহতের খবর জানায় ট্রাম্প প্রশাসন। তবে মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, অঞ্চলটিতে যুদ্ধে আমেরিকার সেনা হতাহতের সংখ্যা অন্তত 150। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবার আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছে। বাহিনীটির দাবি, ব্যালিস্টিক মিসাইলের হামলায় উপসাগরীয় সীমানা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আব্রাহাম লিঙ্কন। তবে ইরানের এই দাবি অস্বীকার করছে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। আমেরিকার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক মিসাইলে হামলার দাবি করেছে ইরানের IRGCর নেভি ইউনিট। এতে ক্যারিয়ারটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলেও দাবি বাহিনীটির। ইরান বলছে, আঘাতের পর উপসাগরীয় অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে আব্রাহাম লিঙ্কন।
সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ও ড্রোনে ইরান সীমান্তের প্রায় 350 কিলোমিটার দূরে ওমান সাগরে আব্রাহাম লিঙ্কনে হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করছে, আঘাতের পরই উচ্চ গতিতে স্ট্রাইক গ্রুপ সহ ক্যারিয়ারটিকে পিছু হটতে দেখা যায়। যদিও ইরানের এই দাবি নাকচ করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরীটি সহায়তা দিয়ে যাচ্ছে বলেও জানানো হয়। এদিকে সিবিএস নিউজেও ইরানের জলযান আব্রাহাম লিঙ্কনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলে তথ্য উঠে আসছে। তবে সেটি থেকে হামলার শিকার হয়েছে কিনা তা স্পষ্ট নয়। আমেরিকার বাহিনী ইরানের জলযানটিকে লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালালেও তা ব্যর্থ হয়। এর আগেও ইরানের সামরিক বাহিনী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করেছিল। পেন্টাগন সে সময় জানায়, মিসাইল ছোড়া হলেও তার রণতরীটির কাছাকাছি আসেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার বিমানবাহী 2 রণতরী আব্রাহাম লিঙ্কন ও জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার জেরাল্ড ফোর্ডে আগুনের ঘটনার কথা জানায় সেন্টকম। এর মধ্যেই তৃতীয় আরেকটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে অঞ্চলটিতে আনা হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানে হামলা শুরুর 2 সপ্তাহ পার হলেও এই যুদ্ধে আমেরিকার মূল লক্ষ্য এখনো পরিষ্কার নয়। রয়টার্স বলছে, হোয়াইট হাউসের ভেতরেই এখন 3টি পক্ষ তৈরি হয়েছে যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভিন্ন ভিন্ন পরামর্শ দিচ্ছেন। সেজন্যই ট্রাম্পের কথাতেও এক এক সময় এক এক সুর শোনা যাচ্ছে। অপারেশন এপিক থিওরি শুরুর সময় ট্রাম্প প্রশাসন ভেবেছিল ভেনেজুয়েলার মতো এখানেও খুব দ্রুত জয় পাওয়া যাবে। তবে অভিযানের 2 সপ্তাহ পার হতে না হতেই সেই আশার কার্যকারিতা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে। এরই মধ্যে পাল্টা হামলার মাধ্যমে তেহরান পারস্য উপসাগরে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল প্রায় অচল করে দিয়েছে। ফলে ওয়াশিংটনের প্রাথমিক পরিকল্পনা যে ভুল ছিল তা এখন স্পষ্ট। রয়টার্স বলছে, যুদ্ধের চোরাবালিতে আটকে পড়ে ট্রাম্পের নীতি নির্ধারকরা 3টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। প্রথম পক্ষে আছে অর্থনৈতিক ও রাজনৈতিক উপদেষ্টার দল। যুদ্ধের কারণে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে তারা ট্রাম্পকে সতর্ক করছেন। তারা মনে করেন, দাম এভাবে বাড়তে থাকলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হবে। তাই একটি সীমিত বিজয় ঘোষণা করে এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসা উচিত। দ্বিতীয় পক্ষটি হলো কট্টরপন্থী গোষ্ঠী। এই দলের নেতারা চান না আমেরিকা এখনই পিছু হটুক। তাদের দাবি, ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধুলোয় মিশিয়ে না দেওয়া পর্যন্ত আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধ আরও দীর্ঘ করার জন্য তারা ট্রাম্পকে উস্কে দিচ্ছেন। তৃতীয় পক্ষে আছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক গোষ্ঠী। তারা শুরু থেকেই মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধের বিরোধী। এই পক্ষটি প্রেসিডেন্টকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি যুদ্ধের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। তাই আরেকটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়া হবে তার জন্য একটি বড় ভুল। নীতি নির্ধারকদের এই ত্রিমুখী চাপের কারণেই ট্রাম্পের বক্তব্যে অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। যদিও ট্রাম্প দাবি করছেন ইরানের সক্ষমতা প্রায় শেষ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইরান এখনো বেশ শক্তিশালী এবং তারা যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে। রয়টার্স বলছে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এসব ঝামেলার কথা অস্বীকার করলেও পরিস্থিতি ভিন্ন। যুদ্ধের খরচ আর তেলের দামের চাপে ট্রাম্প এখন সম্মান বাঁচিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। ভেনেজুয়েলার মতো সহজ জয়ের আশায় ইরানে ঢুকে পড়া ট্রাম্পের জন্য শেষ পর্যন্ত গলার কাটা হয়ে দাঁড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি অস্থিরতা দূর করতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিল আমেরিকা। সাগরে আটকে থাকা রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে 30 দিনের অনুমোদন দেওয়া হয়েছে। এই পদক্ষেপ রাশিয়াকে তেমন লাভবান করবে না বলে দাবি করছে ওয়াশিংটন। সমুদ্রে থাকা রুশ তেল সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ট্রেজারি বিভাগ বিজ্ঞপ্তিতে জানায়, 12 মার্চ থেকে আগামী 11 এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সাগরে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও বিক্রি করতে পারবে দেশগুলো।
এক বিবৃতিতে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই অনুমোদনের লক্ষ্য হল তেলের বৈশ্বিক সরবরাহ বাড়ানো। তবে এটিকে সীমিত ও স্বল্পমেয়াদী পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। এর ফলে রাশিয়ার সরকার উল্লেখযোগ্য লাভবান হবে না বলেও দাবি তার। এদিকে ফক্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত 124 মিলিয়ন ব্যারেল রুশ তেল সাগরের বিভিন্ন জলপথে রয়েছে। বিশ্বজুড়ে 30টি দেশ এই জ্বালানির গন্তব্য ছিল। ওয়াশিংটনের দাবির বিপরীতে গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, নিষেধাজ্ঞা শিথিলের আগেই ইরান যুদ্ধে রাশিয়ার জ্বালানি মুনাফা প্রায় $7 বিলিয়ন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করতে মস্কোকে নিষেধাজ্ঞায় জর্জরিত করে তোলে পশ্চিমারা। রুশ জ্বালানি ছিল এসব নিষেধাজ্ঞার সবচেয়ে বড় লক্ষ্য। যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানি করত, তাদেরকে যুদ্ধের প্রত্যক্ষ সহযোগীর তকমা দিয়ে সেকেন্ডারি শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে সব মিলিয়ে 50% শুল্কও আরোপ করা হয়। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। অস্থিতিশীলতা বন্ধে পশ্চিমাদের মজুদ তেল ছাড়ার সিদ্ধান্তও খুব একটা কাজে আসেনি। এরপরই রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউরোপের দেশগুলো এর বিরোধিতা করলেও বৃহস্পতিবার নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা আসে। এর আগে গত সপ্তাহে ভারতকে রুশ তেল আমদানিতে 30 দিনের সুযোগ দেয় ট্রাম্প প্রশাসন, যার জেরে অন্য দেশগুলোও একই সুযোগের দাবি জানাতে থাকে। ইরান যুদ্ধের জেরে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর আরও কিছু বিধিনিষেধ শিথিল করতে পারে বলেও আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যুদ্ধে রণক্ষেত্রে পরিণত হওয়া মধ্যপ্রাচ্য এখন ধ্বংসের দোরগোড়ায়। এই সংঘাত কেবল মানচিত্রের সীমারেখায় সীমাবদ্ধ নেই, বরং বাস্তুচ্যুত করেছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষকে। জাতিসংঘ বলছে, চলমান এই অস্থিরতায় এরই মধ্যে ঘরছাড়া হয়েছেন প্রায় 41 লাখ মানুষ, যাদের বড় অংশই এখন মানবেতর জীবন কাটাচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ওই অঞ্চলের অন্তত 41 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের হামলা এবং তার জবাবে ওই অঞ্চল জুড়ে ইরানের হামলা মধ্যপ্রাচ্যে আগে থেকে বিদ্যমান ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। He warned that the region in which he was speaking is being pushed to the breaking point, adding that the massive military strikes launched by the United States and Israel and the subsequent attacks by Iran on several countries. স্টিফেন ডুজারিক আরও বলেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে উত্তেজনা শুরুর পর থেকে আফগানিস্তান, ইরান, লেবানন এবং পাকিস্তানে 41 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া প্রায় 1,17,000 মানুষ সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। According to UNHCR, more than 4.1 million people have been internally displaced in Afghanistan, Iran, Lebanon and Pakistan since the beginning of the escalation. শুধুমাত্র ইরানেই 6 থেকে 10 লাখ পরিবার বা প্রায় 32 লাখ মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে অনেকেই তেহরান ও অন্যান্য বড় শহর ছেড়ে উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় পালিয়ে গেছে বলে জানান তিনি। And just on Iran alone, our colleagues at UNHCR is telling us that between 600,000 and 1 million Iranian households are now temporarily displaced. ডুজারিক আরও জানান, এই অস্থিরতা ইরানে থাকা অসহায় আফগান শরণার্থীদের উপরও প্রভাব ফেলছে। অন্যদিকে লেবানন সরকার প্রায় 2,85,000 শিশুসহ 8,16,000-এর বেশি বাস্তুচ্যুত মানুষের নাম নথিভুক্ত করেছে। Government figures in Lebanon estimate that more than 816,000 human beings have registered themselves as displaced. ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস সকল পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে, মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং আলোচনার টেবিলে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন। As a result of the ongoing conflict, this is আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, আর আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজে।